এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আছে PHP এর এনভায়রনমেন্ট। তো বেসিক্যালি বলতে পারেন যে আজকে আমি অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক যে কনসেপ্টটা আছে সেটা বলার চেষ্টা করব এবং আপনারাও শেয়ার করবেন, ঠিক আছে? তো ছোট ছোট প্র্যাকটিসও হয়তো শুরু করব আজকে। তো এর জন্য আমাদের মেশিনগুলোতে অ্যাপাচি সার্ভারটা আছে কিনা সেটা একটু কনফার্ম হয়ে নিই সবাই। সবগুলো মেশিনেই জ্যাম্প ইনস্টল থাকার কথা। আমরা মূলত এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইউজ করে থাকি জ্যাম্প। এটা অ্যাকচুয়ালি এমন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা যে কোনো অপারেটিং সিস্টেমেই কাজ করে। একটা পার্টিকুলার কোম্পানি এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে রিলিজ করে উইন্ডোজের জন্য জ্যাম্প নামে, লিনাক্সের জন্য ল্যাম্প নামে, আর ম্যাকের জন্য ম্যাম্প নামে, রাইট? এদের এনভায়রনমেন্টটা অ্যাপাচি যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে সেটা একেবারে কাছাকাছি বলতে পারেন যে হোস্টিং যে সার্ভারগুলো আছে সেই সার্ভারগুলোতে যে এনভায়রনমেন্টটা আর এই জ্যাম্প একই এনভায়রনমেন্টই ক্রিয়েট করে। দুজনের মধ্যে পার্থক্য খুবই সামান্য। উইন্ডোজ হওয়াতে একটা প্রবলেম হয় যে আমরা যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করি এটা কেস সেনসিটিভ না, রাইট? সো ফর দ্যাট এই প্রবলেমটা এই জ্যাম্পের ভার্সনের মধ্যে আছে। বাট আপনি যখন ল্যাম্পে কাজ করবেন লিনাক্স কেস সেনসিটিভ, সো ল্যাম্পে অটোমেটিক ওই কেস সেনসিটিভনেসটা চলে আসবে। আর আরেকটা বিষয় আছে ম্যাম্পের ক্ষেত্রেও এই এর ভার্সন আছে, বা বলতে পারেন যে আলাদা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যা আপনি ইউজ করে ম্যাক মেশিনেও অ্যাপাচি, মাইএসকিউএল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন। ভেরি সিম্পল। আমরা যারা ইউজ টু পিএসপি করেছি তারা হয়তোবা জ্যাম্প নিয়ে কাজ করেছে অথবা ওয়াম্প, রাইট? তো বেসিক্যালি আমরা যখন অপারেটিং সিস্টেম ইউজ করি, যাদের অ্যাপল মেশিন আছে তারাই শুধু হয়তো ম্যাক ইউজ করে, আদারওয়াইজ অলমোস্ট সবাই আমরা কিন্তু উইন্ডোজই অভ্যস্ত। আর উইন্ডোজের ক্ষেত্রে দুইটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারই বেশি ইউজ করা হয়, ওয়াম্প অথবা জ্যাম্প। আচ্ছা, ওয়াম্পটা অ্যাকচুয়ালি বলতে পারেন যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে কোয়াইট ওকে, বাট জ্যাম্পের ক্ষেত্রে আমরা কিছুটা অ্যাডভান্টেজ বেশি পাই। জ্যাম্পে বেশ কিছু সেটিংস ডিফল্ট করে দেয়া থাকে যেটা ওয়াম্পের মধ্যে থাকে না। জ্যাম্পে আমরা যখন কোনো রিয়েল লাইফ প্রজেক্ট করতে যাব বিভিন্ন ধরনের এক্সটেনশনের প্রয়োজন পড়বে, যেগুলো প্রয়োজনীয় সেগুলো তারা খুলে রাখে, রাইট? ওয়াম্পে যে প্রবলেমটা আমরা যে কোনো সময় ফেস করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগেই বললাম যে জ্যাম্প সার্ভারটা বেসিক্যালি জ্যাম্পের ভেতরে যখন আপনারা ইনস্টল করছেন, জ্যাম্প ইনস্টল করছেন, জ্যাম্প বেসিক্যালি 5টা সার্ভার ইনস্টল করে দেয় মেশিনে। জ্যাম্প ইনস্টল করার সাথে সাথে আমাদের মেশিনে অ্যাপাচি সার্ভার চলে আসে ফর পিএসপি, মাইএসকিউএল ডেটাবেস সার্ভার চলে আসে, ফাইলজিলা এটা ফাইল ট্রান্সফারের জন্য একটা সার্ভার, সেটাও রেডি হয়ে যায়। মার্কারিটা মূলত ইমেলের জন্য সার্ভার, সেটাও কিন্তু আমরা রেডি পেয়ে যাই। সাথে সাথে আছে টমক্যাট, এটা বেসিক্যালি জাভা, সি শার্প এগুলোকে রান করানোর জন্য আমরা ইউজ করে থাকি। তোমরা বুঝতে পেরেছে? সো আমার মেশিনটা কিন্তু অটোমেটিক কি করে দিচ্ছে, আমার মেশিনটাকে সে এনভায়রনমেন্ট হিসেবে ক্রিয়েট করে ফেলছে, এনভায়রনমেন্ট গুলো দিয়ে দিচ্ছে যাতে আমি পিএসপি বেসড যে কোনো কিছু করতে পারি বা কাজ করে টেস্ট আমার লোকাল মেশিনে করতে পারি। যা বলছিলাম আমাদের এনভায়রনমেন্ট নিয়ে কথা বলছিলাম। তো জ্যাম্প ইনস্টল করা যায়, একই মেশিনে একাধিক জ্যাম্প ইনস্টল করা যায়, একাধিক অ্যাপাচি ইনস্টল হয়ে যায় মেশিনগুলোতে। অ্যাপাচি একসাথে একাধিক রানও করা যায়, আমরা যদি মনে করি যে চাই যে আমাদের একাধিক অ্যাপাচি সার্ভার একসাথে রান করবে, সেটাও পসিবল। পোর্টগুলো চেঞ্জ করে করে অনায়াসেই তাকে আমরা রান করাতে পারি এবং ইউজ করতে পারি। তো বেসিক্যালি আপনি যখন ওয়েব প্রোগ্রামিং এর কাজ করবেন পিএসপি দিয়ে, একাধিক অ্যাপাচি সার্ভারের হয়তো প্রয়োজন পড়বে না, তাই না? বাট আমরা যখন ক্লাসে আলোচনা করছি, কোনো ক্লাস হয় ভেরি বেসিক থেকে, তাদের বলতেই হয় যে তারা মানে শুনেই প্রথমে অ্যাপাচি সার্ভারের কথা, এবং সেক্ষেত্রে তাদের ইনস্টল করে দেখাতে হয়। তো ইনস্টলেশনটা সিম্পল, আমরা জানি যারা কাজ করেছি।
এই জায়গাগুলোতে এই মেশিনটাতে প্রায় মানে এই মেশিনে প্রায় যে কয়েকটা ড্রাইভার আছে প্রত্যেকটা ড্রাইভারই 4-5 জায়গায় করে জ্যাম্পের ইনস্টলেশন আছে বাট কোনো প্রবলেম নেই কারণ আমি এটা ম্যানুয়াল করে রেখেছি যখন যেটাকে আমার দরকার সেটাকে আমি রান করে নিচ্ছি ঠিক আছে তো আমি Laravel ব্যাচগুলোর জন্য একটা পার্টিকুলার মানে জ্যাম্প ইনস্টল করে রেখেছি যেটা বেসিক্যালি আমরা জ্যাম্প ফর Laravel বলছি ঠিক আছে জ্যাম্প ফর Laravel বলছি আর এই জায়গাটাতেই আমরা PHP এর যে প্র্যাকটিসটা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে যে ছোট ছোট আলোচনা সেটা বেসিক্যালি আজকে আমরা একটু করব তো আর প্রোগ্রামিং এর সময় আমরা একটা এডিটর ইউজ করব যে এডিটরটা প্রত্যেকটা মেশিনে দেওয়া আছে আই হোপ যদি না দেয়া থাকে তাহলে দিয়ে নিতে হবে এডিটরটা নেটবিনস একটু চেক করেন প্রত্যেকটা মেশিনে নেটবিনস আছে কিনা থাকার কথা PHP করার জন্য সাবলাইন টেস্ট আমরা ইউজ করতে পারি বাট আমার মনে হয় সবচেয়ে ভালো এডিটর প্রোগ্রামিং এর জন্য ওভারঅল যদি আমি চিন্তা করি তাহলে নেটবিনসই বলবো নেটবিনসের সকল প্রোগ্রামিংই খুব ভালোভাবে করা যায় এবং ভালোভাবে করার সাথে সাথে আরো যেটা আছে এর যে ফিচারগুলো আছে খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স সে ধরিয়ে দিতে পারে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের হেল্পলাইন সে দিতে পারে তার মানে সিনট্যাক্স ট্যাগ আমি যদি লিখতে চাই সে আমাকে হেল্প করবে যেটা নোটপ্যাড প্লাস প্লাস বা অন্য কোনো এডিটর আমাকে করবে না তাই না সো এডিটর বা এটাকে আমরা এডিটর বলার সাথে সাথে আরেকটু আপডেট করে বলতে পারি IDE ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট রাইট সো খুব সুন্দর করে সে আমাকে কোড করতে সাহায্য করে সো HTML থেকে শুরু করে আপনি যদি চান জাভা প্রোগ্রামিং করবেন নেটবিনসে করা যাবে আপনি Maven পাইথন সেটাও আপনি নেটবিনসে করতে পারেন PHP HTML CSS জাভাস্ক্রিপ্ট সব সুন্দর করে লেখা যায় এবং প্রত্যেকের হেল্পই এখান থেকে নেওয়া যায় বা পাওয়া যায় আমি যখন শুরু করব একদম ফার্স্ট ক্লাস Laravel ব্যাচ 6 এর যেটা না জানলে বেসিক্যালি আমরা ফাংশনে মানে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যেতে পারবো না সেটা বেসিক্যালি PHP এর মানে বেসিক সিনট্যাক্স গুলোর মধ্যে পড়ে বেসিক সিনট্যাক্স এর লাস্ট যে সিনট্যাক্সটা ফাংশন তার উপরে কিছু বিশদ আলোচনায় যাব আমাদের ভবিষ্যতে কোন কোন ফাংশনগুলোর উপরে একটু নজর রাখতে হবে সেটা একটু দেখানোর বা বলার চেষ্টা করব যাতে আমরা পরবর্তীতে সময় নিয়ে বসে বসে তার প্র্যাকটিস করতে পারি ওকে তো আমরা হয়তো জানি সবাই যে PHP তে अराउंड 1100 বিল্ট ইন ফাংশন রয়েছে ওকে সো এই 1100 বিল্ট ইন ফাংশনের মধ্যে আমরা হয়তো সবগুলো সম্পর্কে জানবো না বা জানার প্রয়োজনও পড়বে না রেগুলার যখন আপনারা প্রোগ্রামিং কোড লিখেন তখন কিন্তু প্রায় 30-40টা ফাংশন আছে যেটা ফ্রিকোয়েন্টলি ইউজ হয় বা প্রয়োজন পড়ে ইউজ করার সেগুলো সম্পর্কে বা সেই নামগুলো সম্পর্কে আমরা জানবো এবং অবশ্যই সেগুলো প্র্যাকটিস করে রপ্ত করে নিব আর কিছু সিরিজ আছে যে সিরিজগুলো সম্পর্কে ভালো ধারণা যদি আমাদের না থাকে তাহলে ভালো প্রোগ্রামিং করাটা কঠিন হয়ে যাবে বা খুব রেগুলার কিছু টাইপ অফ জব করতে গিয়ে আমরা আটকে যেতে পারি সো কোন সিরিজগুলো আমরা একটু দেখার চেষ্টা করব সেটা আমি জানাবো আজকের ক্লাসে আর কি তো বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করছি যে ফাংশনগুলো একেবারে মেমোরাইজ করার কোনো দরকার নেই আমাদের শুধু ধারণা তৈরি করতে হবে যে না এই ধরনের একটা ফাংশন আছে ও এটা তো বিল্ট ইন ফাংশন দিয়েই করা যায় আমি যেন আটকে না যাই আটকে গিয়ে করতে না পেরে বসে না থাকি PHP বেসিক্যালি উইচ স্ট্রাকচারড করছে না বাট সে পেছনে পেছনে কিন্তু ডেভেলপারদের হেল্প করার জন্য প্রচুর রিসোর্স ডেভেলপ করে দিচ্ছে সে ইন্ডিভিজুয়াল ছোট ছোট ফাংশন ডেভেলপ করে রেখে দিচ্ছে সে কিন্তু প্যাকেজ লাইব্রেরিতে যাচ্ছে না সে লাইব্রেরি বা ক্লাস তৈরি করছে বাট তার থেকে বেশি সে ফোকাস করছে বিল্ট ইন ছোট ছোট ফাংশনের দিকে যার হেল্প নিয়ে ডেভেলপাররা নিজেই বড় যে কোনো প্রবলেমের সলিউশনের দিকে চলে যেতে পারে রাইট তো বিল্ট ইন ফাংশন গুলো সম্পর্কে একটা ধারণা দিব আর কি বলতে পারেন যে ফাংশনের উপর ফোকাস করেই আজকের ক্লাসটা আমি আগাবো এবং অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে পরের অর্ধে আর কি ব্রেকের আগে পরে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব তো আমি একটা প্রজেক্ট তৈরি করে ফেলি নেটবিনস প্রজেক্ট তৈরি করার জন্য আমি আমার যে ড্রাইভটা আছে জ্যাম্প ফর Laravel এটা ই ড্রাইভে রেখেছি আমার জ্যাম্প ফর Laravel এর মধ্যে htdocs এটা তো বেসিক্যালি আমরা বলে থাকি কি অ্যাপাচি রুট তাই না সো ওয়াম্প এর জন্য আমরা কি ইউজ করি www সো আমি htdocs এর মধ্যে আছি htdocs এর মধ্যে নাম্বার অফ ফোল্ডার ফাইলস দেখতে পাচ্ছেন যদিও এত ফোল্ডার ফাইল থাকে না
সো প্রজেক্ট করতে করতে শেখাতে শেখাতে এই ফোল্ডারগুলো কিন্তু প্রতিদিন ক্রিয়েট হচ্ছে। সো আমি আজকে আপনাদের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডারের নাম হচ্ছে ওপি বেসিক লারাভেল ব্যাচ। আপনারা কি এখন পর্যন্ত কিছুই দেখেন নাই? ওকে, 06 ওকে, নো প্রবলেম। আমি ওকে, আমরা কি ভিডিও দেখছি? সো আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আর আমাদের গ্রুপে কি সাবমিট করা হয়েছে? মনে হয় না, গ্রুপে সাবমিট করা হয়নি। ওদিন কোনো ওয়ার্ক গ্রুপ মানে ওয়ার্ক ফাইল ছিল না, আজকে ওয়ার্ক ফাইল থাকবে। আমরা ওয়ার্ক ফাইলটা ক্লাস শেষে ওটা আপলোড করে দিব সঙ্গে সঙ্গে আমাদের যে গ্রুপটা আছে, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আর ভিডিওটা কালকে দুপুরের মধ্যে আপলোড হয়ে যাবে। আচ্ছা, তো বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করছিলাম, যেহেতু আমি ছোট ছোট আকারে কোড নিয়ে আলোচনা শুরু করব, ছোট ছোট বিল্ট ইন ফাংশন নিয়ে কথা বলবো। সবার আগে আমরা ফাংশনের একটা কনসেপ্ট নিয়ে কথা বলি, যে ফাংশন কেন, বা আমাদের আসলে যখন আমরা প্রোগ্রামিং করতে যাব, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড করি, আমরা ফ্রেমওয়ার্ক বেসড করি, বা যেভাবেই কোড করি বা প্রসিডিউরাল প্রসেসে যাই, আমাকে কিন্তু সবকিছুর মূলে কি থাকে? প্রোগ্রামিং এ ফাংশন, রাইট? ফাংশন বেস যদি আমি প্রোগ্রামিং না করি, বা ফাংশন জিনিসটা যদি আমি ভালো না বুঝি, আমি অবজেক্ট ওরিয়েন্টেড বা ফ্রেমওয়ার্কে কোনো জায়গাতেই কিন্তু ভালো করতে পারবো না, সহজ কথা, রাইট? তো আমাকে প্রবলেম সলভিং টেকনিক্স ডেভেলপ করতেই হবে, এবং সেই প্রবলেমগুলো আমি সলভ করব কোনো একটা পার্টিকুলার সিনট্যাক্সের মধ্যে, এবং যাকে আমি বারবার ইউজ করতে পারবো, রাইট? সো ফাংশনের গুরুত্বটা কোথায়? আমরা যদি কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট হাতে নিই, সেই প্রজেক্টটা যদি আমি করতে চাই, করতে গিয়ে ডেফিনেটলি আমাদের টার্গেট থাকবে কি, যে কিছু কাজ আমি যেন বারবার রিউজ করতে পারি, রাইট? তো যদি বলেন আমি যে আমার ক্লাসরুমটা, এই ক্লাসরুমটা আমি বানাবো, রাইট? এই একেবারে যে ফিজিক্যাল যে ক্লাসরুমটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে টিচারের জন্য চেয়ার আছে, টেবিল আছে, স্টুডেন্টদের জন্য চেয়ার টেবিল আছে, টেবিলের উপরে ল্যাপটপ আছে, রুমের মধ্যে এসি আছে, লাইট জ্বলছে, ফ্যান চলছে, রাইট? একটা বোর্ড আছে, একটা টিভি আছে, একটা আলমারি আছে, বা আরো আদার্স যা কিছু আছে, সবকিছু যদি আমি বানাতে চাই প্রোগ্রামেটিক্যালি, সো এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন, যে যদি প্রোগ্রাম করে কেউ করতে চায়, সবকিছু কিন্তু একবারে সে বানাবে না, রাইট? হয়তো এসি একটাই সে বানাবে, তাই না? এসিটা সে বানালো, আমার আলমারিটা একটাই বানালো, বাট চেয়ার এখানে কিন্তু অনেকগুলো, লাইক আমি ধরে নিচ্ছি এখানে 25টা চেয়ার আছে। সো 25টা চেয়ারই কি সে তৈরি করবে? না, একটা চেয়ার তৈরি করবে, কারণ যেহেতু প্রোগ্রামিং আমি একবার যদি তৈরি করতে পারি, যদি এরকম কোনো সিনট্যাক্স থাকে, একবার তৈরি করে রাখলাম, এটা 25 বার ইউজ করব, আমার কাজ কমে গেল। আমার 10টা ল্যাপটপ আছে, একটা বানালাম, এক জায়গায় একটা বানিয়ে রাখলাম, আমি এটা আবার 10 বার ইউজ করলাম। বিষয়টা বোঝা যাচ্ছে? আমার টেবিল আছে, আমার এখানে 21টা টেবিল আছে, একটু খেয়াল করবেন, তার মধ্যে 20টা সেম আর একটা একটু ডিফারেন্ট, রাইট? সো আমি হয়তো একটা ফাংশন তৈরি করেই কি এই 21টা টেবিল রেডি করতে পারি। এখানে কিন্তু একটু ভেরিয়েশন আছে, ফিক্স জিনিস না, এটাকে বলা হচ্ছে কি ডাইনামিকনেস। ওকে, আসছি আর কি। হ্যালো, হ্যাঁ, কি বলছেন আপনি? আচ্ছা, তো বেসিক্যালি যা বলছিলাম, যে টেবিলের যে ইস্যুটা, তাই না? সেখানে সবকিছু সেম, দুইটা টেবিল দেখতে কিন্তু কিছুটা ডিফারেন্ট, তাই না? 20টা টেবিল একরকম, একটা টেবিল কিন্তু আরেক রকম। যদি এরকম হতো যে এই যে কর্নার গুলো একটু খেয়াল করেন, এখানকার পার্থক্য হচ্ছে কি উইথ আছে, হাইটে, এবং এই কর্নার গুলোতে কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে এই টেবিলের সাথে এই টেবিলের। সো আমি যদি একটা ছোট টেবিল তৈরি করি, আমি চাইলে মাঝারি, বড়, অনেক বড়, একই টাইপের আমি তৈরি করতেই পারি। আবার তার সাথে যদি কখনো কখনো মনে করি যে না, এটা চেহারাটা একটু চেঞ্জ করব, সেটাও সম্ভব। এটা অ্যাকচুয়ালি ওই যে ফাংশন কথা বলছিলাম না, যে ফাংশনটাকে কিছুটা যদি আমরা ডাইনামিক করতে পারি, হ্যাঁ, ইনপুট বেসড করতে পারি, তখন আমি একই ফাংশনকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, উপকারিতা আছে আর কি। তো আমি একটা স্ক্র্যাচ করছি আর কি,
এটা আমাদের অ্যাকচুয়ালি লাইভ বোর্ড, লাইভ টেলিকাস্টও করা হচ্ছে। এই ক্লাসরুমে যদি আমি কাউকে ইনভাইট করি, সে কিন্তু আমাদের সাথে ক্লাস করতে পারবে, রাইট? যে কোনো জায়গা থেকে কথা, বোর্ড, শেয়ারিং, এভরিথিং সে আমাদের সাথে থাকতে পারবে আর কি। আচ্ছা, তো আমি যদি এরকম করে মনে করেন যে দুইটা বক্স হলো, আমি আরেকটা বক্স তৈরি করলাম, আমি আমার প্রজেক্টটা করবো আর কি, এই ধরনের একটা প্রজেক্ট বানাবো, রাইট? সো যদিও এটা বলতে পারেন যে না, এটা লজিক্যাল, আমি এই ধরনের আউটপুট রেডি করতেই পারি প্রোগ্রামিং এর মাধ্যমে। তো এখন একটু কিছু ছোট ছোট টাস্ক রেডি করি, একটু কমপ্লেক্সিটির দিকে নিয়ে যাই। সহজ তিনটা বক্স তো আমরা তৈরি করতেই পারি, রাইট? বাট আমি একটু কমপ্লেক্সিটির দিকে নিয়ে যাচ্ছি, যে কর্নার গুলো একটু ডিজাইন করছি। একটু সময় সাপেক্ষ হচ্ছে, তাই না? দেখুন, করতে কিন্তু একটু সময় সাপেক্ষ হচ্ছে, কারণ প্রত্যেকটা পয়েন্ট আমাকে আঁকতে হচ্ছে। যদি এরকম করতে পারতাম, একটা পয়েন্ট এঁকে আমি যদি সব জায়গায় বসিয়ে দিতে পারতাম, অনেক সহজ ছিল, রাইট? এখন যদি বলি এটা আমার প্রজেক্ট, এই কাজটা আমাকে করতে হবে, তো সেই ক্ষেত্রে যখন আমি প্রোগ্রামিং এর মাধ্যমে করব, তখন বেসিক্যালি সব কিছু একবারে আমি লেখার যদি চেষ্টা করি, আমাকে অনেক লাইনের কোড লিখতে হবে। সম্ভব, রাইট? আমি ছোট বক্সটা বানাচ্ছি, বড় বক্সটা বানাচ্ছি, মাঝারি বক্সটা বানাচ্ছি, সবগুলো বক্স আমি বানাতে যাচ্ছি, এবং সবগুলো বক্স আমি কোড করে করে করছি, রাইট? আবার কর্নার গুলো কিন্তু আমি ধৈর্য সহকারে কোড লিখে লিখে সুন্দর করে করছি। এখন সেক্ষেত্রে আমি যদি বলি যে ছোট বক্সটা বানাতে আমার যদি 40 লাইনের কোড লিখতে হয় ফর এক্সাম্পল, মাঝারি বক্সটা সেখানেও যদি বলি 40 লাইনের কোড আমাকে লিখতে হবে, আর বড় বক্সটা সেখানেও 40 লাইনের কোড আমাকে লিখতে হবে। একটু চিন্তা করেন, তাহলে আমার টোটাল কোড লিখতে হচ্ছে কত? 120 লাইনের। বাট আমাদের তো ফাংশনের কনসেপ্ট আছে, আমি ধরে নিয়ে আগাচ্ছি যে যদি একটা ছোট বক্স আমি ফাংশন দিয়ে বানিয়ে রাখি, এবং সেটাতে আমি যদি দুইটা ভেরিয়েবল ইনপুট দেই, উইথ আর হাইট, রাইট? উইথ আর হাইট থেকে আমার উপরে ডিপেন্ড করবে, আমি যা দিব সে অনুযায়ী আসবে। তো সেই ক্ষেত্রে আমি যে কোনো সাইজের বক্স, তিনটা কেন 3000 বক্স বানিয়ে ফেলতে পারি, 3000 বার আমি কল করতে পারি। তো আমার যদি একটা ফাংশন লিখতে 40 লাইনের কোড লাগে, আর আমি যদি সেটা 3 বার ইউজ করি, রাইট, তাহলে বাকি 80 লাইনের কোড কিন্তু আমাকে লিখতে হচ্ছে না। দেখে অ্যাকচুয়ালি রিইউজ করা বলছি, রাইট? সো বেনিফিট আমি বলছি যে ফাংশন বেসড করলে বেনিফিটটা কোথায়। এখন আসি কর্নার গুলো নিয়ে, একটু খেয়াল করেন যে একই ধরনের কর্নার আমার 4 ধরনের কর্নার এখানে রয়েছে। হ্যাঁ, লেফট দিকে, রাইট, মানে লেফট টপে আছে, রাইট টপে আছে, লেফট বটমে আছে, রাইট বটমে আছে, তিনটা করে কিন্তু সিমিলারিটিজ আছে। সো প্রত্যেকটা কর্নার বানাতে যদি আমার 20 লাইন করেও কোড লাগে, 12টা কর্নার আছে, তাহলে 240 লাইনের কোড লাগবে, তাই না? বাট আমরা যখন ছোট প্রোগ্রামার, আমরা যখন শিখছি, আমরা যখন বিগিনার্স, রাইট, সেই ক্ষেত্রে আমি হয়তো তাকে অধিক বেশি বলতে পারবো না যে রিইউজ করো কোড। সে যদি এতটুকু করে, আমি স্যাটিসফাইড থাকবো যে আমি একটা কর্নার তৈরি করেছি, 3 বার ইউজ করেছি, আমি লাইক 4টা কর্নারের জন্য 4টা ফাংশন বানিয়েছি, দেন সেটা আমি 12 বার ইউজ করেছি। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, আমি 240 লাইনের জায়গায় আমার 80 লাইন কোড লিখলেই হচ্ছে, যখন আমি ফাংশন বেস করছি। বাট যারা স্মার্ট বা যারা এক্সপেরিয়েন্স, তারা কিন্তু 80 লাইনের কোডও লিখবে না, তারা
20 লাইনের কোড লিখবে এবং সে ওই বর্ডার গুলোকে সাথে সাথে সে অ্যাঙ্গেল নিয়েও কাজ করবে হয়তো 20 লাইনের জায়গায় তার 30 লাইনের কোড লিখতে হবে একটা বিল্ট ইন ফাংশন লিখতে হবে এবং সে যখন প্যারামিটারাইজ করবে যে সে অ্যাঙ্গেল বলে দেবে সেই অনুযায়ী সে একটা ফাংশনকেই বিভিন্ন অ্যাঙ্গেল করে করে সে কর্নার বানিয়ে ফেলতে পারবে এটা বোঝেন যদি সরাসরি কোড লিখতাম আমার 240 লাইনের কোড লিখতে হতো শুধু কর্নারের জন্য রাইট যদি আমি স্মার্ট প্রোগ্রামিং করি ফাংশন বেস যদি হয় সেক্ষেত্রে আমি 30 লাইনের কোডে পারছি আর যদি আমি বিগিনার্স হই আমি 80 লাইনের কোডেই পারছি রাইট আর যদি একটা বক্সের পেছনে আমার 40 লাইন খরচ হয় তাহলে যদি আমার বিগিনার্স এর কথা বলি তাহলে সে 120 লাইনের কোডে আর যিনি সিনিয়র প্রোগ্রামার সে 70 লাইনের কোডে এই প্রজেক্টটা করে ফেলবে তার মধ্যে যদি কারো ফাংশনের কনসেপ্ট না থাকে সেক্ষেত্রে এই প্রজেক্টটা করতে 400 লাইনের কোড লিখতে হয় পার্থক্যটা কোথায় বুঝতে পেরেছেন কোম্পানি বেনিফিট কোথায় কোম্পানি বেনিফিট হচ্ছে যত বেশি আউটপুট জেনারেট হবে তত বেশি ইনকাম জেনারেট হবে রাইট সো যে ডেভেলপার প্রোডাক্টিভ তাকে তার উপরে ইনভেস্ট করতে কিন্তু কোম্পানি কখনোই কার্পণ্য করে না একটু খেয়াল করবেন কেউ একজন তত্ত্বার করে উঠে যাচ্ছে কারণ সে আউটপুট দিচ্ছে কোম্পানি তার মূল্যায়ন করছে রাইট সো এর জন্য কিন্তু তাকে টেকনিক্যালি কাজ করতে হচ্ছে সো ডেফিনেটলি সে যে কাজ ওই কাজটাতে সাউন্ড বলে সে কিন্তু উঠে আসে রাইট সো যখন আমরা প্রোগ্রামিং করতে যাব প্রোগ্রামিং করতে গেলে প্রোগ্রামিং এর এই সিনট্যাক্সটাকে খুব ভালোভাবে আমাদের নিতে হবে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ভালোভাবে আমাদের এই সিনট্যাক্সটা শিখতে হবে বিশেষ করে ফাংশন আর ফাংশন সম্পর্কে যদি ভালো বা কমপ্লিট ধারণা আমরা তৈরি করতে না পারি তাহলে প্রোগ্রামিংটা অনেক সময় জটিল মনে হবে অনেক প্রবলেম আছে যেটা ছোট ফাংশনের মাধ্যমে সহজেই করে ফেলা সম্ভব আমি সেটা করতে পারবো না এবং তখন সহজ বিষয়টা আমার কাছে আস্তে আস্তে করে জটিল হয়ে উঠবে ওকে আমি স্লো হয়ে যাব রাইট ওকে নাও সো আমি বিল্ট ইন ফাংশনের যে কনসেপ্টটা আছে বিল্ট ইন ফাংশনের কনসেপ্টে যাব বাট তার আগে আমি আপনাদের ডেফিনেটলি ধারণা আছে যেহেতু আপনারা ফাংশন সম্পর্কে জানেন দুটো সিম্পল ফাংশন বা দুটো ছোট্ট টাস্ক আমি দিচ্ছি ফার্স্ট যে টাস্কটা সেটা হচ্ছে যে আমি একটা সেন্টেন্স তাকে দিব সে আমাকে ওয়ার্ডগুলো বলে দেবে আমি একটা ছোট্ট মানে এক্সাম্পল বানাবো পিএসপি দিয়ে যে আমি তাকে ইনপুট থেকে একটা সেন্টেন্স দিব রাইট সে আমাকে রিটার্ন করবে কি এই সেন্টেন্সটার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে অথবা একটা টেক্সট এরিয়াতে বিশাল কিছু টেক্সট দিয়েছে আমাকে বলে দেবে যে কতগুলো ওয়ার্ড আছে রাইট এবং সাথে কতগুলো লেটার আছে সেটা বলা যেতে পারে এটা একটা এক্সাম্পল তার মানে কতগুলো লেটার এবং কতগুলো ওয়ার্ড আছে সেটা আমি জানার চেষ্টা করছি দুই নাম্বার এক্সাম্পলটা আমি যেটা আপনাদের কাছ থেকে চাচ্ছি সেটা হচ্ছে যে মনে করেন যে আমি অ্যারের মধ্যে অনেকগুলো ডাটা রেখে দিয়েছি রাইট আমি একটা নিউমেরিক অ্যারেতে নাম্বার অফ স্ট্রিং রেখে দিয়েছি 20টা 25টা আর আমি ইনপুট থেকে যে স্ট্রিংটা দিচ্ছি যে টেক্সটটা লিখছি ওইটা হিট করছি এবং বলছি যে তুমি এই অ্যারের মধ্যে খুঁজে দেখো যদি খুঁজে পাওয়া যায় তখন আমাকে ফাউন্ড বলবে আদারওয়াইজ নট ফাউন্ড বলবে তার মানে আমরা দুইটা ফাংশন লিখবো যে দুইটা ফাংশনের দুইটা স্পেশাল বিহেভিয়ার হবে রাইট আমি ইনপুট দেব টেক্সট সে আমাকে রিটার্ন করবে নাম্বার অফ ওয়ার্ড আমি ইনপুট দেব টেক্সট সে রিটার্ন করবে ফাউন্ড আর নট ফাউন্ড সো ফাউন্ড করবে কোথা থেকে অ্যারে থেকে আর ওই টেক্সটের মধ্যে থেকে আমাকে কি করতে হবে ওয়ার্ডগুলো কাউন্ট করে দেখাতে হবে সেটা একটু আমরা করার চেষ্টা করি দেখি কোন অবস্থায় আছি আমরা একটু করি না পারলে আমি আছি আমি দেখাই দিব ওকে বাট আমরা একটু চেষ্টা করি সবাই ওইটাও বলে দিব কিভাবে আমাদের শিখতে হবে আমি থরো আলোচনায় যাব আজকে ফাংশন নিয়ে যে কোন কোন ফাংশনগুলো আমাদের দরকার ভালোভাবে শিখতে হবে ডেফিনেটলি রিসোর্স আছে পিএসপি ম্যানুয়াল তাই না বাইবেল পিএসপি সো সেই বাইবেলটা ধরিয়ে দিব আপনারা পড়বেন বসে বসে সো আমরা স্টার্ট করি সবাই ভুলে গেছেন এই রোগটা কবে যে যাবে পৃথিবী থেকে
এটা কিন্তু একটা রোগ, হ্যাঁ, ভুলে যাওয়া। এই রোগটা সারানোরও উপায় আছে, সেই উপায়গুলো একটু খুঁজে বের করে। আমরা এই কাজটা একটু করি। আপনার দুটাই হয়েছে না? গুড। আপনারা দুজন একটাও পারেন নাই, আবার কি করেছেন নিজেও জানেন না। নয়ন, নয়ন না, নোমান, জমশেদ, সাইদুল, আক্তার, আপনি, হাফিজ, রাফিজ, রাকিবুল, হ্যাঁ মনে আছে আপনার নামটা, জিকুল সাহেব। ঠিক আছে, আমার নামগুলো একটু লাগবে আর কি, মাঝে মাঝে আমি বলবো যে এটা করেন সেটা করেন। হ্যাঁ, ওকে। আরো দু একবার হয়তো জিজ্ঞেস করবো, তারপর আর জিজ্ঞেস করতে হবে না। বাই দ্য ওয়ে, আমরা একটা ফোল্ডার করেছিলাম কি, ওপি বেসিক লারাভেল বেসিক্স করেছিলাম। এখানে আমি এটাকে নেটবিনস প্রজেক্ট আকারে নিব। তার মানে আপনি নেটবিনস ইনস্টলেশনের পর কিভাবে প্রজেক্ট অ্যাড করবেন সেটা কিন্তু আমি শেখাচ্ছি। হ্যাঁ, জমশেদ আর নোমান, তো বাসায় আপনারা একটু নেটবিনসটা ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। একটা কোর্স তোলা আছে কোডিগনেটরের, হ্যাঁ, একটা কোর্স তোলা আছে কোডিগনেটরের কোর্সগুলো ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, দেখতে দেখতে করে একটু একটু দেখবেন, ওখানে নেটবিনস এর ইউজ অনেক সুন্দর করে করা আছে, বলা আছে। আর দুই চারটা ক্লাস গেলে এখানে অ্যাকচুয়ালি শেখার কিছু নাই। এনভায়রনমেন্টে আপনি শর্টকাট গুলো নিজেই কিন্তু ধরে ধরে শিখে নিতে পারবেন, সহজ, কঠিন না। তো আমি প্রজেক্ট অ্যাড করে নিচ্ছি। ওপি বেসিক লারাভেল বেসিক্স, প্রজেক্ট নিলাম, ফিনিশ করে দিলাম। নাও এখন এখানে আমি আমার ডে 1 ফোল্ডারের মধ্যে ডে 01 ক্রিয়েট করছি। আমি বলছি পিএসপি দিয়ে একটা ফাইল ফাংশন এক্সাম্পলস। ফার্স্ট এক্সাম্পলটা আমি করবো আর কি, ইনপুট বক্সে ডাটা দিব, ফাংশনের কাছে তার রেজাল্ট চাইবো। খুবই সহজ একটা এক্সাম্পল। ওই ফাংশনটা হয়তো ফাংশনের নাম কার্লি সহ বলতে পারেন যে 4 লাইনের হবে। সবচেয়ে ছোট ফাংশন কিন্তু 4 লাইনের হয়, যে ফাংশনের মধ্যে 1 লাইনের একটি স্টেটমেন্ট থাকে, সবার উপরে ফাংশনের নাম আর কিওয়ার্ডটা থাকে, আর দুইটা কার্লি ব্র্যাকেট থাকে, স্টার্ট আর ক্লোজ। আচ্ছা, আমি এক্সাম্পলটা তৈরি করছি। আমি বলেছিলাম ইনপুট থেকে আসবে, তাই না? তাহলে আমাদের HTML এর ফর্মের ইউজ লাগবে। HTML এক একজন এক এক ভাবে করে, বাট আমি চেষ্টা করি সবকিছু যত সহজে করা যায়, এবং এর চেয়ে সহজ পদ্ধতি জানলে আমি শেখার চেষ্টা করি অলওয়েজ। আপনারাও ট্রাই করবেন, এর চেয়ে সহজভাবে যদি করা যায় আমাকে জানাবেন, তাহলে সহজ উপায়টা আমরা সবাই কিন্তু শিখে যাব। যেটা একটু খেয়াল করে দেখবেন যে আমরা যারা প্রোগ্রামিং করি, বিশেষ করে যখন আমি পিএসপি কে স্ক্রিপ্ট করি, পিএসপির ভেতরে HTML কে আনাটা কিন্তু কঠিন, রাইট? HTML এর ভেতরে পিএসপি কে নেওয়াটা অনেক ইজি। ওই স্টাইলটাই আমরা ফলো করব, বা আমি যখন কোড করব তখন কিন্তু দেখবেন যে আমি যদিও পিএসপি ফাইল নিচ্ছি, ম্যাক্সিমাম কোড যখন HTML এ লিখছি, এবং যে কোনো জায়গায় HTML এর যে কোনো জায়গায় পিএসপি কে স্ক্রিপ্ট করছি। ওকে, হেড। নেটবিনস এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা খুব ভারী, মেশিনকে খুব স্লো করে দেয়, রাইট? এই জন্য আপনারা নেটবিনস এর লাইট ভার্সনটা ইউজ করবেন ফর পিএসপি, যেটা 1-150 মেগাবাইটের, যেটা ওইটা ইউজ করবেন, যেখানে পিএসপি, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলোর কোড লেখা যাবে। পুরোটা করতে গেলে বিপদ, রাইট? র্যাম 2 জিবি হলে, এখনকার দিনে র্যামেরও কেমন যেন গন্ডগোল। আগে 128 এমবির র্যাম দিয়ে চলতো, এখন 4 জিবির র্যাম দিয়েও কিন্তু ওই স্পিড আমি পাই না। বুঝা যাচ্ছে?
তার মানে ওরা খালি নাম্বারে বাড়িয়েছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ হয়। যেমন ফার্স্ট মেশিন মানে আমার র্যাম ছিল হচ্ছে 128 128 256 2002 তেই পেন্টিয়াম 4 এর DDR র্যাম DDR1 ওর যে স্পিড ছিল এখনো কিন্তু, যদি হয়তো অ্যাপ্লিকেশন গুলো তখন অনেক লাইট ওয়েট ছিল, বাট এনএফএস খেলতাম খুব দ্রুত, এখন এনএফএস খেলতে গেলে আটকে যায়। তো এই হচ্ছে প্রবলেম। সো আপনারা একটু চেষ্টা করবেন যে লাইট ওয়েট ভার্সনটা নামাতে নেটবিনস ORG থেকে। ভালো এডিটর, এই জন্য আমরা এটাকে ইউজ করছি, বাট কেউ যদি অন্য কোনো এডিটরে ইউজ টু থাকেন কোনো অবজেকশন নেই, রাইট? এক একজন এক এক এডিটরে ইউজ টু হতে পারে এবং তার ভালো লাগতেই পারে, যে কোনো এডিটর আপনি ইউজ করতে পারেন, বাট প্রোগ্রামিং কোড শেখাই আমাদের মুখ্য উদ্দেশ্য, রাইট? বডি আমি একটা ফর্ম নিচ্ছি, ফর্মের অ্যাকশন মেথড পোস্টটাকে নিচ্ছি, টেবিল tier hello Habib, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনি কি, হ্যাঁ আপনি কি তাহলে একবারে চলে যাচ্ছেন? হুম হুম হ্যাঁ আপনি অ্যাজাক্স তাহলে দুইটা ভিডিও আলাদা আলাদা পার্ট হচ্ছে, সকালে দুইটা ভিডিও কি আপ করে দিয়েছেন? আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমি কিছু শর্টকাট বলছিলাম, একটু খেয়াল করেন। আমি যখন কোনো একটা লাইনের পাশে আছি, কন্ট্রোল শিফট ডাউন, কার্সরটা যে লাইনের পাশে থাকবে ওই লাইনটা কপি হয়ে যাবে এক লাইন করে। হ্যাঁ, আমি আবারও যাচ্ছি, কার্সরটা নিয়েছি, কন্ট্রোল শিফট ডাউন, কপি। আচ্ছা, এবার আমার একাধিক লাইন এভাবে কপি করা দরকার। হ্যাঁ, আমি যদি বলি যে কন্ট্রোল শিফট ডাউন, আমার পুরোটা সিলেক্টেড পুরোটাই কিন্তু কপি হয়ে গেছে। আচ্ছা, নাইস। এখন পুরো অংশটাকে আমি চাচ্ছি যে ডিসেবল করে রাখতে। আমি যখন যে ল্যাঙ্গুয়েজে থাকবো, কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ দিলেই ওই ল্যাঙ্গুয়েজের কমেন্ট সিনট্যাক্সটা অটোমেটিক বসে যাবে। HTML এর ভিন্ন, CSS এর ভিন্ন, জাভাস্ক্রিপ্ট এর ভিন্ন, PHP এর আলাদা। বুঝতে পেরেছেন? যখন আমি যে ল্যাঙ্গুয়েজই করতে যাই না কেন, ওই ল্যাঙ্গুয়েজ যদি আমি কমেন্ট আউট করে দিতে চাই, তখন সিলেক্ট করে, যদি ম্যাক্সিমাম একাধিক লাইন করতে চাই সিলেক্ট করে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, এক লাইন করতে চাইলে কার্সরটা রেখে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, যে কোনো জায়গায় লেফটে অথবা ভেতরে যে কোনো জায়গায় কার্সর রেখে, আপনি কার্সর এখানে রেখেছেন কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, হ্যাঁ, ওইটা বন্ধ হয়ে যাবে। ওকে, সো ছোট ছোট কিছু বিষয় আমি বলছিলাম। আর আরেকটা জিনিস অলরেডি খেয়াল করেছেন যে আমাদের মানে এই যে মার্ক করছে কোথা থেকে কোথায় সে শেষ হচ্ছে, ইনডেন্টিং আর কি, সে খুব সুন্দর করে মার্ক করে। আমি কিন্তু এটাকে খুব ছোট করে এক্সপান্ড করে রাখতে পারি, কপি পেস্ট করাটা খুব ইজি। আবার আমি যখন লাইক কন্ট্রোল স্পেস দিচ্ছি, তখন কিন্তু অ্যাট্রিবিউট গুলো অটোমেটিক চলে আসে। খেয়াল করেছেন? অ্যাট্রিবিউট গুলো কিন্তু অটোমেটিক চলে আসে। সো সকল ল্যাঙ্গুয়েজেরই অ্যাট্রিবিউট বা হেল্পলাইন সে সুন্দর করে দিতে পারে। সেন্টার, সো এটা আমি বলছি এন্টার টেক্সট, এই জায়গাটায় আমি ইনপুট টাইপ
টেক্সট নেম হচ্ছে given text আচ্ছা দিলাম এরপর পরে যেটা আমি করব সেটা হচ্ছে input type submit name button ভ্যালু হিসেবে আমি লিখছি লাইক ক্লিক এরপরের যে টিআরটা হবে সেখানে বেসিক্যালি রেজাল্টটা আসবে আমি রেজাল্টটা এখানে দেখাতে যাচ্ছি পিএসপি রাইট আমি পিএসপি সিনট্যাক্স দিয়েছি এই পার্টিকুলার টিভি আমি যদি এই ফাইলটা রান করাতে যাই আমি যদি দেখি লোকাল হোস্ট স্লো রিঅ্যাক্ট করছে সেটাই স্লো হয়ে গেছে আমি কিন্তু এখনো আমার অ্যাপাচিকে রান করাই নাই তাই না আমার অ্যাপাচিটা লাগবে না দেখেন সেটা কিন্তু পিআইডিটা নিয়ে নিচ্ছে পোর্ট অ্যাসাইন হয়ে যাবে দেন এটা গ্রিন হয়ে যাবে পোর্ট অ্যাসাইন হচ্ছে কত 80 রাইট ডিফল্ট পোর্ট 80 গ্রিন হয়ে গেছে আমার অ্যাপাচি রানিং আচ্ছা লোকাল হোস্টটা দেখতে চাচ্ছি লোকাল হোস্ট আমি হিট করেছে সো আমার অ্যাপাচি যেটাই রানিং তার লোকাল হোস্ট htdocs সে রান করে দেবে এটা নিয়ম রাইট তো আমি যখন আমার পিএসপি কোড রান করাবো ডেফিনেটলি শুরুতে আমার অ্যাপাচিটা রান থাকতে হবে সেটা আমরা সবাই জানি আর আমি যেটা করে রেখেছি যে আমার htdocs এর মধ্যে যে ডিফল্ট ফাইলটা ছিল ইনডেক্স সেটাকে আমি রিনেম করে রেখে দিয়েছি এই কারণে ওই htdocs এর মধ্যে যত ফাইল ফোল্ডার আছে সব কিন্তু ইনডেক্স আকারে দেখা যাবে রাইট সো আপনারা যারা হয়তো হ্যাকিং প্র্যাকটিস করেন একটা কাজ সবার আগে শেখানো হয় যারা ওই হ্যাকিং প্র্যাকটিস করে সেটা হচ্ছে যে কিভাবে সার্ভারের ইনডেক্স ফাইলটা নাম পরিবর্তন করে দেওয়া যায় রাইট ওই কাজটা দেখানো হয় যে আপনি কিভাবে স্ক্রিপ্টিং এর মাধ্যমে ফাইলের নাম পরিবর্তন করে দিতে পারেন সো নরমালি যেটা হয়ে থাকে যে ইনডেক্স নামের ফাইলটাই হোম পেজ আকারে আসে অনেক সময় অনেক সাইট দেখবেন যে যখন ডোমেনে হিট করেছেন এরকম দেখা যাচ্ছে কখনো পেয়েছেন অনেক জনপ্রিয় সাইট পাওয়া গেছে এরকম দেখা যাচ্ছে কারণ কি ইনডেক্স ফাইলটাকে গায়েব করে দিয়েছে ইনডেক্স যখন পায় না তখন সে সবকিছু দেখিয়ে দিয়েছে সার্ভার যা করে সো ওই ফাইলটা রিপ্লেস করলে প্রজেক্ট আবার যদিও ঠিক হয়ে যায় তার মানে কি আপনি 1 মিনিটেই আপনার প্রজেক্টটা হ্যাক করা প্রজেক্টটাকে ঠিক করে নিতে পারেন বাট বিশেষ করে যে কাজগুলো হয়ে থাকে কিছু সিএমএস আছে লাইক ওয়ার্ডপ্রেস ওখানে ব্রুট ফোর্স অ্যাটাক বলে একটা বিষয় আছে ব্রুট ফোর্স অ্যাটাক যদি লাইক আমার মানে আমার যদি ফায়ারওয়ালে কিছু সেটিংস এদিক সেদিক থাকে তাহলে কিন্তু ওই সার্ভারে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে ফাইলের নাম খুব সহজে পরিবর্তন করে দেওয়া যায় রাইট সো এটাই মানে ইনডেক্স ফাইলটাকে আমরা নরমালি ডিফল্ট ফাইল বলে থাকি বাট পিএসপি তে কিন্তু ডিফল্ট ফাইল থাকে আছে আরো অনেক হ্যাঁ আবার আমি চাইলে যে আমার সার্ভারটাকে যদি আমি কাস্টমাইজ করি আমি আমার ইচ্ছে মতো ডিফল্ট ফাইল ক্রিয়েট করতে পারি রাইট সো বাই ডিফল্ট পিএসপি যে ডিফল্ট ফাইল ফরম্যাট আছে এর মধ্যে অন্যতম হচ্ছে ইনডেক্স তারপরে আছে হচ্ছে ডিফল্ট তারপরে আছে হচ্ছে হোম এই তিনটা ফাইল তারা ডিফল্ট ফাইল হিসেবে নেয় বাট আমি যদি নতুন করে আমার নাম দিয়ে কোনো একটা ফাইল দিয়ে সেটাকে ডিফল্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যাপাচি সার্ভারের কনফিগারেশন ফাইলটা চেঞ্জ করে নিতে হবে ওকে সো ওই জায়গাটা সম্পর্কে আমরা সম্ভবত কেউ কেউ জানি সবাই হয়তো জানি না বাট আমরা কেউ কেউ জানি কিভাবে অ্যাপাচি কনফিগারেশন ফাইলটা চেঞ্জ আনতে হয় আমি একটা সময় ওটা দেখাবো তো আমি দেখছি ওপি যে ল্যারাভেল ব্যাস 6 এর যে ছোট্ট এক্সাম্পলটা আমি রেডি করতে যাচ্ছি সেটা ডে 1 এ গিয়ে আমরা একটু চেক করি ডে 1 এ বেসিক্যালি একটা ছোট ফাইল আমি তৈরি করেছি HTML ফাইল HTML এর মধ্যে PHP লেখার চেষ্টা করছি সেখানে ফাংশন এক্সাম্পল যে ফাইলটা আছে সেটা আমি যদি রান করাই সেক্ষেত্রে দেখতে পারবো যে একটা ছোট্ট টেবিল এসেছে একটা ইনপুট বক্স আছে একটা সাবমিট বাটন আছে টার্গেটটা কি ভেতরের টেক্সটটা নিব ভেতরের টেক্সটটা ভেতরে আমি যদি কোনো সেন্টেন্স লিখি সেই ওয়ার্ডটা আমাকে পাঠাবে এবং এটা আমি ফাংশন দিয়ে করতে চাচ্ছি আর আমরা যখনই ঠিক লাইক এরকম একটা কিছু করব যে
মনে করেন আমরা তো এটা জানি তাই না Yes, আমি বলছি ওয়ার্ড কাউন্ট এটা একটা ফাংশন রাইট আমার ইউজার ডিফাইন ফাংশন এই ফাংশনটার ডেফিনেশন আমার দিতে হবে তো ফাংশনের ডেফিনেশনের আমি জন্য যাচ্ছি সো আমি পিএসপি ফাইলের উপরেই ফাংশনের ডেফিনেশনটা তৈরি করার চেষ্টা করছি ফাংশন ওয়ার্ড কাউন্ট সরাসরি আমি একই দিয়ে দিব পিএসপি তে একটা বিল্ট ইন ফাংশন আছে স্ট্রিং ওয়ার্ড কাউন্ট str ওয়ার্ড কাউন্ট সে একটা স্ট্রিং নেই একটু খেয়াল করেন আমরা ভালো করে দেখি বিষয়টাকে এই ফাংশনটাতে আমি যখন স্ট্রিং ওয়ার্ড কাউন্ট ফাংশনটাকে নিয়ে আসছিলাম বিল্ট ইন ফাংশন str দেখেন লিখেছেন লিস্ট চলে আসছে কিন্তু নিচে বিশাল একটা লিস্ট এবং প্রত্যেকের এগেইনস্টে কিন্তু একটা প্ল্যাটফর্ম দেখাচ্ছে পিএসপি প্ল্যাটফর্মটা সুন্দর করে সে দেখাচ্ছে নির্দেশের মাধ্যমে স্ট্রিং ওয়ার্ড কাউন্ট এখন এই ওয়ার্ড কাউন্টে এসে আমি যখন প্ল্যাটফর্মটা দেখছি পিএসপি 4 4.3 পিএসপি 5 সব জায়গায় এই ফাংশনটা ছিল এবং আছে সে কি বলছে একটা স্ট্রিং যাবে ফরম্যাট এটা অপশনাল আর সে ক্যারেক্টার লিস্টটা রেডি করবে রিটার্ন করবে মিক্সড রাইট ভ্যালুর উপর বেস করে সে অ্যারে রিটার্ন করতে পারে ইন্টিজার ভ্যালু রিটার্ন করতে পারে রাইট বিভিন্ন ধরনের ভ্যালু সে রিটার্ন করতে পারে আমি যেভাবে তাকে দিচ্ছি ফরম্যাট দিয়ে দিলে ক্যারেক্টার লিস্ট দিয়ে দিলে বিভিন্ন ভাবে সে বিভিন্ন ধরনের ভ্যালু সে রিটার্ন করতে পারে সো স্ট্রিং ওয়ার্ড কাউন্টের মধ্যে আমি যদি একটা স্ট্রিং পুশ করি সেই স্ট্রিংটা সে নাম্বারটা রিটার্ন করে দেবে আমাদের কাছে সো আমাকে তো এর কাছে একটা ভ্যালু পাস করতে হবে তাই না সো আমি যখন কোনো একটা ফর্ম সাবমিট করি যখন আমরা মেথড বলেছি পোস্ট তাহলে ভ্যালুটা নরমালি কোথায় থাকে পোস্ট অ্যারেতে এটা তো আমরা সবাই জানি যে ভ্যালু থাকে কোথায় পোস্ট অ্যারেতে সো ডলার আন্ডারস্কোর আমি যখন পোস্ট নিয়ে গেছি পোস্ট অ্যারের ভিতরে ভ্যালুটা কিভাবে থাকবে ইনপুট বক্সের নামটা থাকবে রাইট আমি যে ইনপুট বক্সটা দিয়েছিলাম আমার ইনপুট বক্সের নাম কি ছিল গিভেন টেক্সট সো এই গিভেন টেক্সট ফাংশনটা বা ইনডেক্সটা আমার ইনপুট অ্যারে পোস্ট অ্যারের একটা ইনডেক্স হিসেবে আসবে এবং সেটা আমার প্যারামিটার আকারে যাচ্ছে কোথায় ওয়ার্ড কাউন্টে তো ওয়ার্ড কাউন্ট ফাংশনের কাছে যখন আমি পাঠাচ্ছি আমি প্যারামিটারটা ধরে নিচ্ছি স্ট্রিং হিসেবে কারণ ওই পোস্টে যাচ্ছিল সেটা এখন স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে আছে আর এটাকে যখন আপনি একটা বিল্ট ইন ফাংশনের মধ্যে দিয়েছেন বিল্ট ইন ফাংশনের কাজে কি কোনো স্ট্রিং পেলে তার ভিতরে কয়টা ওয়ার্ড আছে দ্যাট মিন্স কয়টা ওয়ার্ড স্পেস আছে সেটা সে ক্যালকুলেট করে আমাকে রিটার্ন করে দেয় সে কিন্তু অতটা মানে খুব পাওয়ারফুল একটা কিছু সেটা কিন্তু না সে স্ট্রিং এর মধ্যে থেকে হোয়াইট স্পেস কাউন্ট করে সেই হিসেবে সে ওয়ার্ড বানিয়ে দেয় ওয়ার্ডের নাম্বারটা আমাকে রিটার্ন করে আচ্ছা এখন আমি যদি এটাকে মানে দেখি দেখেন শুরুতেই কি হয়েছে আমি যখন এই পেজটা লোড দিয়েছি গভর্নমেন্টে ক্লিক করি নাই খেয়াল করেছেন শুরুতে আমাকে একটা এরর দেখাচ্ছে আনডিফাইন্ড ইনডেক্স গিভেন টেক্সট এই ইনডেক্সটা বেসিক্যালি আনডিফাইন্ডই আমার পোস্টারের মধ্যে গিভেন টেক্সট কোথা থেকে আসলো আমি যখন ফার্স্ট টাইম আসলাম পেজটা যখন লোড দিয়েছি তখন কিন্তু পোস্টারের মধ্যে কোনো কিছু নেই অ্যারে জেনারেট হয় নাই কারণ কি অ্যারে কখন জেনারেট হয় যখন বাটনে প্রেস করা হয় রাইট সো ডেফিনেটলি পোস্ট অ্যারেতে কোনো ভ্যালু আসে নাই কোনো ইনডেক্সও আসে না এই কারণে সেটাকে এরর ধরছে সো আমি একটা কাজ করতে পারি তাকে এই কোডটুকু এক্সিকিউট করতে নিষেধ করতে পারি হ্যাঁ প্রোগ্রামিং এর মাধ্যমে আমি বলবো যে না তুমি ফার্স্ট টাইম এই কোডটুকুকে এক্সিকিউট করবে না এর জন্য আমরা স্টেটমেন্ট সেট করব আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই সিনট্যাক্সটা আগে থেকে জানি স্টেটমেন্ট দিয়ে আমি বলে দিব যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ভেতরের কোড এক্সিকিউট করা কন্ডিশন ফলস হলে ভেতরের কোড এক্সিকিউট করার দরকার নেই এখানেও আমি একটা বিল্ট ইন ফাংশনেরই হেল্প নিব আমি অন্যভাবেও করতে পারতাম বাট যেহেতু ফাংশন নিয়ে আলোচনা হচ্ছে পিএসপির একটা বিল্ট ইন ফাংশন আছে ইসেট অত্যন্ত পুরনো একটা ফাংশন যার ভেতরে যদি আমি একটা ভেরিয়েবল দেই
যদি ওই ভেরিয়েবলে ভ্যালু থাকে সে বলবে ট্রু, ভ্যালু না থাকলে বলবে ফলস। অ্যারের একটা ইন্ডেক্সও কিন্তু একটা ভেরিয়েবলের মতোই, তাই না? তো যদি আমি একটা অ্যারের ইন্ডেক্স দেই, যদি ভ্যালু থাকে ট্রু আর ভ্যালু না থাকলে ফলস। ওকে, তো এটা বলছিলাম ইসেট। ইসেট ফাংশনটা মানে এখানে সে এক্সপেক্ট করে হচ্ছে ভ্যালু, ভ্যালু পেলেই সে করে রিটার্ন করে কি ট্রু, আর ভ্যালু না পেলে রিটার্ন করে ফলস। সো একটা জিনিস খেয়াল করেন যে $_পোস্ট এর ইন্ডেক্সটা যখন আমি যদি বলি বাটন, একটা বাটন দিয়েছিলাম না, ওখানে একটা ভ্যালু দিয়েছিলাম ক্লিক, যদি প্রেস পড়ে তাহলে বাটন ভ্যালু কি হবে, ক্লিক চলে আসবে, আর ক্লিক যদি আসে তাহলে স্টেট রিটার্ন করবে কি ট্রু, দেন সে ভেতরে ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে না। এখন কথা হচ্ছে যে এই ইন্ডেক্সটা সে কিভাবে চেক করবে, যখন সে প্যারামিটার তখন কিন্তু সে এখানে ভ্যালু আছে কি নেই আর না থাকলে এক্সেপশন দেবে, সেটা কিন্তু পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কখনো করে না। ওকে, তো এখন দেখেন আমার ডিফল্ট এক্সেপশনটা চলে যাবে, যে আমার যে এক্সেপশনটা আসে, এরর নোটিফিকেশনটা আসে, এই নোটিফিকেশনটা থাকবে না, কারণ স্টেটমেন্টই এক্সিকিউট হবে না। ইফ স্টেটমেন্ট ট্রু ফলস হবে ফার্স্ট টাইম স্টেটমেন্টটা ফলস। এখন আমরা আরেকটা ফাংশন দেখি। আমরা কিন্তু অলরেডি দুইটা বিল্ট-ইন ফাংশন সম্পর্কে কথা বলেছি, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট আর ইসেট। একটা ফাংশন আছে যার নাম হচ্ছে প্রি। আমরা যারা কাজ করি তারা কিন্তু এই ফাংশনটা সম্পর্কে পরিচিত, যে এর মধ্যে অ্যারে দিয়ে দিলে অ্যারের ভেতরে ভ্যালু আছে কিনা সেটা সে দেখিয়ে দেয়, বা কিভাবে ভ্যালু আছে, কোন ইন্ডেক্সে কি ভ্যালু আছে সেটাও সে দেখিয়ে দেয়। একই ধরনের আরেকটা ফাংশন আছে ভারডাম, রাইট? একই কাজ করে। সো সিমিলার টাইপের ফাংশন দেখবেন বা সেম টাইপের ফাংশন দেখবেন, কাছাকাছি, খুবই কাছাকাছি। তো প্রিন্টার এটা একটা বিল্ট ইন ফাংশন, এর মধ্যে যদি আমি আমার পোস্টার এটাকে রাখি তাহলে প্রাথমিকভাবে পোস্টার এটা তো ব্ল্যাঙ্ক, যেহেতু আমি বাটন প্রেস করি নাই, রাইট? পোস্টার এটাকে ব্ল্যাঙ্ক পাবে, পেয়েছে, অ্যারে কিন্তু ফাঁকা। বাট আমি যখন ভ্যালু দিব, একটু খেয়াল করবেন যে লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার এই কথাটা লেখা হয়েছে, আমি ক্লিক করেছি, এখন সাবমিট হয়েছে। সাবমিট হওয়ার পর আমাকে দেখাচ্ছে যে গিভেন টেক্সট দিস, আর বাটনের ভ্যালুটা কি ক্লিক, রাইট? সো অ্যারেটাকে কিন্তু গুছিয়ে দেখাচ্ছে। অ্যারেটা কিন্তু এভাবে এত সুন্দর করে গুছিয়ে দেখায় না যদি না আমরা এই ইকো প্রি লিখি। প্রিটা বেসিক্যালি একটা HTML এর টাইপ, ওকে, প্যাটার্ন করে সুন্দর করে দেখিয়ে দেয়। আরেকটা ফাংশন আমি এখানে লিখেছি যার নাম কি এক্সিট, ঠিক আছে? আমি বলেছি কি এক্সিট, এর অর্থ হচ্ছে কি কম্পাইলার তুমি স্টপ, রাইট? পার্সার এক্সিকিউট হবে, কম্পাইলার থেমে যাবে। পার্সার এক্সিকিউট হবে মিন্স আমি যদি কোনো সিনট্যাক্স এরর তৈরি করি, ডেফিনেটলি পার্সার এন্টায়ার কোড স্ক্যান করবে, বাট কম্পাইলার যখন আসবে, কম্পাইলার দেখবে যে সে একটা একটা করে লাইন আসবে এবং আউটপুট শো করতে থাকবে। যদি আমি এক্সিট নামে কোনো কিছু তার সামনে বসিয়ে দেই, সে ওখানেই থেমে যাবে। নিচে আমার হাজারো লাইনের কোড থাকলে সেদিকে সে আর যাবে না। এই কারণে এই নিচের কোডগুলো আর এক্সিকিউট হয় নাই। একটু খেয়াল করেন, নিচের কোডগুলো আউটপুটে দেখাচ্ছে না। ওকে, তাহলে আমরা আরো কিছু ফাংশন সম্পর্কে ধারণা পেলাম। এখন এই এক্সাম্পলটা কিন্তু অলমোস্ট রেডি। সো বাটনের যে ভ্যালুটা যদি ক্লিক আসে স্টেট ট্রু হবে, আর ওই যে স্ট্রিংটা গিভেন টেক্সট আকারে ওয়ার্ড কাউন্টের মধ্যে চলে যাবে। আর ওয়ার্ড কাউন্টের মধ্যে আমি কি করেছি, স্ট্রিং ধরেছি, এবং স্ট্রিং ওয়ার্ড কাউন্ট এটা বেসিক্যালি একটা বিল্ট ইন ফাংশন, আর এই বিল্ট ইন ফাংশনের মধ্যে আমি স্ট্রিংটা পাস করে ইকো করে দিয়েছি, তাহলে সে নাম্বারটা ইকো করবে। আর আমরা এটাও তো জানি যেখান থেকে ফাংশন কল করা হয়, ইকো যদি ডেফিনিশনে থাকে, যেখানে কল করা হচ্ছে সেখানেই আউটপুট আসে, তাই না? আমরা এটা জানি না যে ফাংশন যেখান থেকে কল করা হয় সেখানেই আউটপুটটা চলে আসে যদি ওই ফাংশনের ডেফিনিশনের মধ্যে ইকো করা থাকে, অথবা ফাংশন যদি কোনো কিছু রিটার্ন করে তাহলে ফাংশন যেখান থেকে কল করা হয়েছে ওখানে ভ্যালুটাকে ধরতে হয়। এটা হচ্ছে নিয়ম। তো আমি ইয়েস, প্র্যাকটিস মেক্স a man perfect, ক্লিক। 25 ওয়ার্ড রয়েছে, হ্যাঁ। সো বেসিক্যালি এই ওয়ার্ডটাকে যদি আমরা এখানে অনেক কিছু
মানে এটাকে ধরে রাখতে পারতাম, তাহলে কাউন্টার যে ঠিক আছে সেটা বোঝা যেত। আমি যদি জাস্ট এরকম বলি, এটা তো গোনাই যাচ্ছে 4টা ওয়ার্ড, তাই না? তো আমি ক্লিক করি 4ই দেখাবে। এত স্লো রিঅ্যাক্ট করছে, 4ই দেখিয়েছে, রাইট? সো আমি ওয়ার্ড কিন্তু কাউন্ট করতে পারছি। ইন্টারেস্টিং বিষয়। আরেকটা আমি যদি করি, যেটা বলেছিলাম বি আর একটা লাইন ব্রেক হবে, আবার বি আর দিয়ে আরেকটা লাইন ব্রেক দিব। আমি আবার ইকো করছি str len, রাইট? আমি বলছিলাম নাম্বার অফ লেটার, এটা একটা বিল্ট ইন ফাংশন। শাহিল আলম, ক্লিক করছি, প্রথমটা হচ্ছে ওয়ার্ড, পরেরটা হচ্ছে আমার লেটার। সো বিল্ট ইন ফাংশনের ইউজ কিন্তু আমরা আস্তে আস্তে করে এগিয়ে নিচ্ছি। দেখেন 4 আর 21 আমরা কিন্তু পাচ্ছি। তো বেসিক্যালি ফাংশনের এটা হচ্ছে প্যারামিটার, আর প্যারামিটার ইউজ করে আমি ভেতরে কিন্তু আমার কোনো ক্যারাক্টারই নেই, আমি কিছুই করিনি, আমি শুধু দুইটা বিল্ট ইন ফাংশন এখানে এনেছি। এখন মনে করেন জাস্ট একটা এক্সাম্পল হিসেবে কিন্তু আমি বলছি যে যদি আমি না জানতাম যে স্ট্রিং ওয়ার্ড কাউন্ট নামে কোনো বিল্ট ইন ফাংশন আছে, তাহলে আমার কত বড় বিপদ হতো, রাইট? আমি যদি এই বিল্ট ইন ফাংশনটা বানাতে যেতাম, আমার কিন্তু লুপ চালাতে হতো। একটা একটা করে ক্যারেক্টার ধরে ধরে গুনে গুনে অথবা হোয়াইট স্পেস ধরে ধরে আমাকে কিন্তু ওয়ার্ডের সংখ্যা বের করতে হতো। তার মানে কি, যেটা আমি করতে পারছি 1 মিনিটে, ওইটা আমার করতে হয়তো 20 মিনিট, 30 মিনিট অথবা 1 ঘন্টা লেগে যেত। আমি কিন্তু একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। তো এটা তো সহজ জিনিস, আমরা সবাই জানি, বাট এরকম আরো অনেক ফাংশন আছে যেটা আমাকে যে কোনো সময় সাহায্য করতে পারে, বাট আমি তার নাম জানি না। এটাই কিন্তু আমরা যদি একটু রপ্ত করতে পারি তাহলে অনেক সময় আমাদের বাঁচিয়ে দেবে। যে কমন ফাংশনালিটিস গুলো আছে সেগুলো সম্পর্কে আমি একটু বিস্তারিত যাব আর কি। আমরা ভালো কিওয়ার্ড লেখারও চেষ্টা করব। ওকে, আমরা একটা ভালো কিওয়ার্ড লেখারও চেষ্টা করব যাতে আমরা কারেক্ট ফাংশনের ঠিকানা পেতে পারি, রাইট? আমরা যদি ভালো করে একটা কিওয়ার্ড লিখি যে পিএসপির এ ধরনের কোনো ফাংশন আছে কিনা, তাহলে কিন্তু গুগলও আমাকে সাহায্য করতে পারে। সো আমাদের প্র্যাকটিস করতে হবে ভালো কিওয়ার্ড লেখার। আচ্ছা, সো আমি সেকেন্ড এক্সাম্পলটাও করে দিব, আর বেশ কিছু ফাংশন সম্পর্কেও জানাবো, বাট এখন একটু আরেকটা ডিফারেন্ট টাইপের একটা এক্সাম্পল আমি বলছি, যেটা অ্যাকচুয়ালি ইনপুট থেকে নেওয়ার দরকার নেই। সিম্পল জাস্ট 2-3 লাইনের কোড লিখবেন। পিএসপি তে কয়েকটা বিল্ট ইন ফাংশনই আছে যা এই ধরনের কাজ করে থাকে, বাট আপনার যে কোনো একটা বা দুইটা এক্সাম্পল যদি দাঁড় করাতে পারেন। আমার টার্গেট হচ্ছে আমি একটা স্ট্রিং দিব, সেটাকে সে এনক্রিপ্ট করে দেবে, তারপরে ওই এনক্রিপ্টেড স্ট্রিংটাকে আমি আবার যেটা দিয়েছি সেটাতে কনভার্ট করতে চাচ্ছি। তার মানে আমি এনক্রিপশন এবং ডিক্রিপশন দেখতে চাচ্ছি। সো আমরা পিএসপির এনক্রিপশন ডিক্রিপশন সম্পর্কে জানি কিনা একটু টেস্ট করে নিই। হ্যাঁ, আর যদি না জানি ডেফিনেটলি আমি একটু পরে সেটা আলোচনায় নিয়ে আসি, একটু করার চেষ্টা করি। কয়েকটাই ফাংশন আছে এনক্রিপ্ট ডিক্রিপশনের, বাট একটা বা দুইটা প্রথমে এসেই যে এক্সাম্পল দুটো দিয়েছিলাম তার দ্বিতীয়টা শেষ করার চেষ্টা করছি। আমি বিল্ট ইন ইউজার ডিফাইন্ড ফাংশনটার নাম লিখেছি ফাংশন, নাম কি যেন দিয়েছিলাম, সোর্স টেক্সট। এখন প্যারামিটার এসেছে আমার, একটা স্ট্রিং প্যারামিটার আমি পেয়েছি। যেটা করতে বলেছিলাম অ্যারে ভেতর থেকে সার্চ করতে বলেছিলাম। সো আমি একটা অ্যারে তৈরি করে নিই, অ্যারেতে কিছু ইন্ডেক্স আমি পুট করছি, 5-6টা ইন্ডেক্স, যার ভেতরে কিছু ভ্যালু রেখে দিচ্ছে, পিএসপি, CSS3, JS, jQuery, Ajax, HTML, Java, C#,
C, C++, Python, Ruby, XML, right? কিছু string আমি স্টোর করলাম। টার্গেট কি অ্যারের ভেতর থেকে খুঁজে বের করতে হবে। এটা প্রোগ্রামিং করে করাটা কঠিন, বাট এই কাজটা আমরা একটা বিল্ট ইন ফাংশনের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারি। একটা বিল্ট ইন ফাংশন আছে যার নাম হচ্ছে ইন অ্যারে। একটু খেয়াল করেন, নিডল এবং অ্যারে হ্যাশট্যাগ বলা হচ্ছে। এর মানে হচ্ছে যে ফার্স্ট যে প্যারামিটারটা সেটা হবে কি স্ট্রিং, যাকে আমি খুঁজবো, রাইট? আর সেকেন্ড যে প্যারামিটারটা সেটা হবে কি আমার ডাটা, যেখান থেকে আমি খুঁজবো। সেকেন্ড প্যারামিটার অ্যারে, ফার্স্ট প্যারামিটার স্ট্রিং। ভেরিয়েবল ভ্যালু, এটা স্ট্রিং হতে পারে, নাম্বার হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আচ্ছা, সো এর বিহেভিয়ার কি হবে, পার্টিকুলার বিল্ট ইন ফাংশনটার বিহেভিয়ার কি হবে? আমরা যদি এই বিল্ট ইন ফাংশনটা যখন নিচ্ছিলাম তখন কিন্তু এর হেল্পলাইন যদি আমরা দেখি, দেখেন ইন আন্ডারস্কোর অ্যারে, অ্যারে যে ফাংশনটা এর হেল্পলাইনটা আমাকে কিভাবে দেখাচ্ছে। এটা 4 এবং 5 এর ফাংশন। প্যারামিটার কি মিক্সড, নিডল, হ্যাশট্যাগ এটা একটা অ্যারে, স্ট্যাটিক ভ্যালু সে রিটার্ন করে, রিটার্ন কি বুলিয়ান, ট্রু অথবা ফলস। সো কথা হচ্ছে এরকম যে এই ফাংশনটা যদি অ্যারেটাকে এই স্ট্রিংটাকে এই অ্যারের ইন্ডেক্সের মধ্যে খুঁজে পায় তাহলে সে রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ কি ফলস। বেসিক্যালি স্ট্রিংটা ম্যান্ডেটরি না, সে যদি কোনো ভ্যালুর সঙ্গে সে ম্যাচ করাতে পারে, ভ্যালু হতে পারে ইন্টিজার, ভ্যালু হতে পারে রিয়েল, ভ্যালু হতে পারে স্ট্রিং, ভ্যালু হতে পারে ইভেন বুলিয়ান। যদি ম্যাচ করে সে বলবে কি ট্রু, আদারওয়াইজ ফলস। সো স্ট্রিং যদি খুঁজে পায় এটা বলবে ট্রু, আর আমি বলবো কি ফাউন্ড, এলস আমি বলবো নট ফাউন্ড। ক্লিয়ার? সিম্পল অ্যাজ যে আমি একটা ছোট্ট ফাংশন লিখেছি সার্চ টেক্সটের, যেটা কল হয়েছে এখান থেকে। সো একই এক্সাম্পলে আমি যদি আগাই, এই এক্সাম্পলটাতে আমি যদি সিএসএস দিয়ে সার্চ দিই, সিএসএস নেই, নট ফাউন্ড, বাট CSS3 আছে, আমরা জানি CSS3 ফাউন্ড। ঠিক আছে, এটা কিন্তু কাজ করছে। তো আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন গুলো মোস্টলি লিখছি, আমরা ভালো ফাংশন আমরা এখনো লিখতে পারি না, বাট আমরা বিল্ট ইন ফাংশনের হেল্প নিয়ে কিছু কিছু ফাংশন তৈরি করার চেষ্টা করছি। আমরা ডুয়েলে যাচ্ছি, যে আমি বিল্ট ইন ফাংশনও শিখছি, আমি ইউজার ডিফাইন্ড ফাংশনও শিখছি। ওকে, তো এই হলো ছোট ছোট দুটো ফাংশনের ইস্যু। এখন আমি ওই যে বলছিলাম যে এনক্রিপশনের জন্য এনক্রিপশন এক্সাম্পল বা built in functions, আমি যাচ্ছি। অত্যন্ত জনপ্রিয় একটা এনক্রিপশন ফাংশন হচ্ছে বেস 64। বেস 64 এই যে বেস সেগমেন্টে বেস 64 ডিকোড এনকোড সবই আছে। আমি এনকোডও করে দিতে পারি, আমি ডিকোডও করে দিতে পারি। হ্যাঁ, আমি যাকে এনকোড করব তাকেই আমি ডিকোড করব। ওকে, সো বেস 64 এনকোড যদি আমি করি, এটা হচ্ছে আমার স্যাম্পল টেক্সট। ওকে, আর এই ফাংশনটা যা রিটার্ন করবে সেটা হচ্ছে $enc encrypted string। আমি যদি ওই encrypted stringটাকে ইকো করে দেই, রাইট, তাহলে আমরা দেখতে পাবো
যে এই দিস ইজ স্যাম্পল টেক্সট, এটাকে সে কি বানিয়েছে, রাইট? সো আমি আমার ডে 1 এর মধ্যে বিল্ট ইন ফাংশনস, তো খেয়াল করেছেন ইজি বিজি ক্যারেক্টার দেখা যাচ্ছে না? একটা ইজি বিজি ক্যারেক্টার দেখা যাচ্ছে, এটাকে এনক্রিপ্টেড ভ্যালু বলা হচ্ছে। এখন আমি যদি বলি যে এটাকে ডিক্রিপ্ট করো, হ্যাঁ, আমি সরাসরি ইকো মাঝখানে একটা বর্ডার দিয়ে রাখতে যাচ্ছি যাতে ভালো করে বোঝা যায়। এটা কিন্তু আমি HTML এর মধ্যে, আমি PHP এর মধ্যে HTML লিখছি। এবার আমি বলছি সরাসরি বেস 64 ডিকোড। বেস 64 ডিকোডের ভেতরে ওই এনক্রিপ্টেড স্ট্রিংটাকে যদি আমি দিয়ে দেই, যেটা প্রথমত আমি এনক্রিপ্ট করেছিলাম সেটাকে আমি ডিকোডের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এই তো দিয়েছিলাম, সো পারফেক্টলি পাচ্ছি। তো বেসিক্যালি এটা অনেক সময় ইউআরএল এনক্রিপশনের জন্য ইউআরএল এ যখন আমি ভ্যালু পাস করছি, আইডি পাস করছি, আইডিটা যেন দেখা না যায়, এটা এনক্রিপ্ট করে পাঠাবো। আর যখন আমি আমার ওটা নিয়ে আবার কাজ করব তখন আবার ডিক্রিপ্ট করে নিব। কখনো কখনো আমরা ইমেল পাঠাবো, ইমেলের আইডিটা পাস হবে, ওখানে যদি আইডি চলে যায় তাহলে আমার সাইটে হ্যাম্পার হবে, তো এটাকে আমি সিকিউর করার জন্য এনক্রিপ্ট করে পাঠাবো, আবার সেটাকে আমি ডিক্রিপ্ট করে নিব। সেই ধরনের বেশ কিছু এনক্রিপশন বা এনকোডিং ডিকোডিং ফাংশন রয়েছে। আচ্ছা, আমরা বেসিক্যালি বিল্ট ইন ফাংশন নিয়ে যখন ধারণা নেওয়া শুরু করব, আমরা এই নেটবিনস এর হেল্প নিয়েই একদম সিনট্যাক্স এ ধরে আগাবো। সো আমরা চেক করতে করতে যাব এবং বলতে বলতে যাব। এই ভিডিওটা ভালো করে দেখবেন যে আমি শুধু বলতে বলতে যাব যে এই ফাংশনগুলো ইম্পর্টেন্ট। আমরা সেই ফাংশনগুলো অ্যাটলিস্ট একবার দুইবার করে প্র্যাকটিস করে রাখবো। বাকিগুলোও কিন্তু ইম্পর্টেন্ট না সেটা কিন্তু আমি বলছি না, মানে মোস্ট ইম্পর্টেন্ট বলা হচ্ছে যে এই ফাংশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এর এই যে ফাংশনগুলোর মধ্যে অ্যাড স্ল্যাশেস যে দুটো ফাংশন রয়েছে, ঠিক আছে, অ্যাড স্ল্যাশেস এই ফাংশনটা বেশ ইম্পর্টেন্ট এবং আমরা বেশ ইউজ করে থাকি। আর এ সেগমেন্টে এপিসি নিয়ে বা এপিসি সিরিজের কোনো ফাংশন তেমন বেশি ইউজ হয় না। এপিসিইউ সিরিজটাও দরকার নেই, বাট আমরা যে সিরিজটা খুব ভালো মতো দেখব সেটা হচ্ছে অ্যারে। অ্যারের বিভিন্ন ফাংশন আছে, আমরা দেখে রাখার চেষ্টা করব যে কোন ফাংশনটার কি কাজ এবং কোথা থেকে দেখব। একটা হেল্প দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। অ্যারে কাউন্ট ভ্যালু ফর এক্সাম্পল, রাইট? অ্যারে কাউন্ট ভ্যালু এই ফাংশনটা আমি দেখতে চাচ্ছি, এর ভেতরে একটা অ্যারেই পুশ হবে। সো এর কাজ কোথা থেকে আমি দেখব? অ্যারে চেঞ্জ কি কেস অথবা অ্যারে 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 এই যে অ্যারে কাউন্ট ভ্যালু আমাকে হেল্প দেখাচ্ছে। নিচের দিকে একটা ইউআরএল থাকে, সেটা কিন্তু আসে নাই আনফরচুনেটলি। একটা লিংক কিন্তু আসতো php.net এর, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তাহলে আমাদের জন্য একটু কঠিন হবে। হেল্পলাইন কিন্তু পাচ্ছি না আমি, জাস্ট আমাকে দেখাচ্ছে যে কে কোথায় আছে। এটার এক্সাম্পল আমরা কিভাবে পেতে পারি? কাউন্ট ভ্যালুস এই ফাংশনটার এক্সাম্পল আমি দেখতে চাচ্ছি। যদি এখান থেকে আমি হেল্প না পাই, ব্রাউজার থেকে আমি হেল্প নিতে পারি। php.net নিয়ে যাচ্ছি। php.net এ গিয়ে আমি যদি ডকুমেন্টেশনে যাই, ডাউনলোড করে নিতে পারেন কিন্তু ডকুমেন্টেশনটা অফলাইনে। ডকুমেন্টেশনে আমি যাচ্ছি, ডকুমেন্টেশনে গিয়ে আমি যদি ওই পার্টিকুলার ফাংশনটা দিয়ে সার্চ দেই,
তোমার অ্যারে সেগমেন্টটা কিন্তু টোটালতে চলে আসছে। ওই পাশে যে অ্যারেটা দেখাচ্ছিল না, এর মধ্যে অ্যারে কাউন্ট ভ্যালু নিয়ে একটা এক্সাম্পলও সে আমাকে দেখাচ্ছে। একটা না, ওই অ্যারে কাউন্ট ভ্যালুর উপরে নাম্বার অফ এক্সাম্পল রয়েছে। ছোট ছোট করে শুরু করেছে সে, বড় আকারে এক্সাম্পল দিয়ে সে শেষ করেছে। তো আমরা কিভাবে শিখবো বিষয়টা কি বুঝতে পেরেছি? আমি যখন বলছি যে অ্যারে সিরিজটা দেখতে হবে, তার মানে এই লিস্টে যতগুলো ফাংশন আছে সবগুলো আমাদের দেখতে হবে। এ সিরিজের আমি যে ফাংশনগুলোর নাম বলছিলাম, এর মধ্যে একটা মাত্র এ সিরিজের ফাংশন বলেছি অ্যাড স্ল্যাশ, রাইট? তারপরে আমি বলেছি অ্যারে সিরিজটা অ্যারে আন্ডারস্কোর দিয়ে শুরু হওয়া সব ফাংশন। সো বুঝি না বুঝি আমরা দেখে রাখি, প্রয়োজনে কাজে লাগাই। ওকে, আচ্ছা, এরপরে আমি আরেকটু পরের দিকে বা নিচের দিকে যাচ্ছি। অ্যারে সিরিজটা যখন আমরা দেখবো, এখানে অ্যারাউন্ড 30-35 ফাংশনস রয়েছে। এরপরে এটা বেসিক্যালি কিওয়ার্ড, এগুলো এই অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড অ্যারে অ্যাজ। সো এই সিরিজের আর অন্য ফাংশনগুলো অ্যাকচুয়ালি তেমন প্রয়োজন পড়বেন বা বাট এই ফাংশনটা আমরা কখনো কখনো ইউজ করে থাকি, অ্যাসর্ট, রাইট? সো অ্যারেকে সর্ট করার জন্য আমরা অ্যাসর্ট ফাংশনটি ইউজ করে থাকি। এটা একটু পয়েন্ট করব, ঠিক আছে? এই ফাংশনটা আমাদের কাজে লাগতে পারে। তার মানে এই সিরিজের কিন্তু অ্যারাউন্ড 35-40 ফাংশনস রয়েছে। আমরা স্পেশাল দুইটা ফাংশন বলেছিলাম যে কিছু ফ্রিকোয়েন্ট ইউজ ফাংশন আছে, এর মধ্যে দুইটা অ্যাড স্ল্যাশ আর অ্যাসর্ট, ওই ফাংশনগুলোর মধ্যে পড়ে। আর সিরিজটা কি? অ্যারে। আচ্ছা, এবার আমি বি সিরিজে যাচ্ছি। বি সিরিজের শুরুতেই একটু খেয়াল করেন বেস 64, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি। বেস 64 টাতে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফাংশন, যার মাধ্যমে আমরা এনক্রিপশন ডিক্রিপশন করতে পারি। আর বেস বি সিরিজে আরো কিছু ফাংশন আমি একটু দেখে নেই, যে ফাংশনগুলো আমাদের কাজে লাগতে পারে। বিসিকম, বিসিডিফ অত বেশি ইম্পর্টেন্ট ফাংশন না। ওকে, bind, text domain, domain directory, এটাও একটা কাইন্ড অফ, রাইট, দ্য কাইন্ড অফ এনক্রিপশন ডিক্রিপশন। ওকে, বেস অন এনকোড আর বেস অন ডিকোড। একটু খেয়াল করেন, বেস অন এনকোড বা বেস অন ডিকোড এই ফাংশনটাও Monogo 101 ভার্সনে ইন্টার পিএসপি অ্যারে প্যারামিটার বলা হচ্ছে, রিটার্ন টাইপ বলা হচ্ছে, সে একটা অ্যারে রিটার্ন করে দেয়। সো তেমনটা ইউজ নেই, বাট এনক্রিপশন টেকনিকের জন্য আপনারা দেখে রাখতে পারেন, ঠিক আছে? এনক্রিপশন টেকনিকের জন্য দেখে রাখতে পারেন, বাট অতটা ইম্পর্টেন্ট না। এছাড়া অন্যান্য ফাংশনগুলো দরকার নেই। হ্যাঁ, আমরা এই বি সিরিজ থেকে বেসিক্যালি যে ফাংশনগুলো দেখবো সেটা হচ্ছে বেস সেগমেন্টের বেস 64 এর এনকোড ডিকোড এই ফাংশনগুলো। ওকে, সি সিরিজে আমি যাচ্ছি। সি সিরিজের ফাংশনগুলোর মধ্যে call user method, call function array, call function, that means call underscore যে সিরিজটা আছে সেটা আমরা একটু দেখে রাখবো, ঠিক আছে? call underscore series, সো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এটা কল ব্যাকিং এর জন্য বা অ্যারে স্পেসিফিক ইউজের জন্য, মেথড চেইনিং এর জন্য দরকার পড়ে থাকে। আর এটা সিরিজ, কল সিরিজটা আমরা দেখবো সিল ফাংশন যেটা আছে, আমরা ওই যে অনেক সময় বলি না যে সিলিং, ফ্লোরিং, হ্যাঁ, ফ্লোর করার জন্য, সিল করার জন্য। সো স্পেসিফিক ভাবে আমি বলছিলাম যে কিছু স্পেশাল ফাংশন আছে যেটা খুব খুব বেশি লাগে। যেমন আজকে কিন্তু ছোট ছোট একটা কাজ করতে গেলাম, আমরা কিন্তু 4-5টা ফাংশন আমাদের লাগলোই। কি লাগলো? স্টেট লাগলো, আমরা প্রিন্টার দেখলাম, তারপরে আমরা কি দেখলাম? এক্সিট দেখলাম। কমনলি ইউজড যেটাকে আমরা বলছি এ ধরনের একটা ফাংশন কি? সিল। এরকম আর একটা ফাংশন আছে ফ্লোর। সো রিলেটেড আমরা এই সিল ফাংশনটা একটু দেখব। চেক ডেট, এটা ডেট রিলেটেড, ডেটের সাথে কাজ করার জন্য আমরা ইউজ করে থাকি।
তো চেক ডেট ফাংশনটা আমরা দেখব। চাঙ্ক 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 স্প্লিটের যে ফাংশনটা আছে এটা তিনটা আর কি প্যারামিটারের উপর বেস করে। তো চাঙ্কের যে তিনটা ফাংশন আছে বা একটা ফাংশন চাঙ্ক স্প্লিট যে ফাংশনটা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ক্লাস নিয়ে যে ফাংশনগুলো আছে ক্লাস অ্যালাইজ, ক্লাস এক্সিস্ট, ক্লাস ইমপ্লিমেন্টস আর কি, আর ক্লাস প্যারেন্টস। এই ফাংশনটা ক্লাস ইউজ, দ্যাট মিন্স ক্লাস সিরিজটা ইম্পর্টেন্ট। আমরা ক্লাস সিরিজটা একটু দেখে রাখার চেষ্টা করব। কলারটা প্রয়োজন নেই, আমরা সি সিরিজে যেগুলো দেখেছি। কানেকশন বেসিক্যালি কানেকশন স্ট্যাটাস, কানেকশন অ্যাব্রোড, এই দুইটা বিল্ট ইন ফাংশনও আমরা দেখে রাখবো। এটাও কনভার্টার, খেয়াল করেছেন? সো আমি এনক্রিপশন ডিক্রিপশনের যে ফাংশনগুলোর নাম বলছিলাম এর মধ্যেও একটা কনভার্ট ইউ ডিকোড আর কনভার্ট ইউ এনকোড। সো এই ফাংশনটাও প্র্যাকটিসে রাখবো। কপি নামে একটা বিল্ট ইন ফাংশন আছে যেটা অনেক সময় কাজে লাগতে পারে আমাদের, ঠিক আছে? এই কপি ফাংশনটাও আমরা ওই অ্যারাউন্ড 30-40 যে মোস্টলি ইউজ ফাংশন তার মধ্যে কমন একটা ফাংশন। কাউন্ট এটা একটা কমন ফাংশন যেটা আমরা প্র্যাকটিস করব। সি টাইপটা অনেক সময় কাজে লাগে যখন আমরা ফাইল নিয়ে কাজ করে থাকি, ফাইলের ভেতরে টেক্সট নিয়ে কাজ করে থাকি, ঠিক আছে? এইসব কেসে আমরা সি টাইপ ফাংশনটা ইউজ করে থাকি। সো সি টাইপ লোয়ার, সি টাইপ আপার, সি টাইপ গ্রাফ, ডিজিট, আলফা, সো নাম্বার অফ ফাংশন রয়েছে। সো আমরা সি টাইপ সিরিজটা একটু দেখার চেষ্টা করব সবাই। সো সি টাইপটা আমরা দেখব। কার্ল অত্যন্ত ইম্পর্টেন্ট, ওকে? অ্যাডভান্স লেভেলে বা ট্রানজেকশন রিলেটেড যে কোনো ইস্যুতে কার্লের হেল্প আমাকে নিতেই হবে। আর কার্ল এক্সটেনশনটা পিএসপি অত্যন্ত পাওয়ারফুল একটা এক্সটেনশন ট্রানজেকশন এনেবল ডিসেবল এর ক্ষেত্রে। সো কার্ল সিরিজটা খুব ইম্পর্টেন্সি দিয়ে দেখার চেষ্টা করব। সো সি টাইপটা বেসিক্যালি আমাদের রেগুলার কেসে কাজের জন্য প্রয়োজন পড়তে পারে প্রোগ্রামিং এর খাতিরে, বাট যখন আপনি একটা প্রজেক্টের একটা মেজর পার্ট নিয়ে কাজ করছেন, বিশেষ করে ট্রানজেকশন, সেখানে কার্ল সম্পর্কে ভালো ধারণা না থাকলে আমি কিন্তু ওই পার্টটা কমপ্লিট করতে পারবো না। সো আমাদের কার্ল সিরিজটা সম্পর্কে একটু ভালো ধারণা তৈরি করতে হবে। নাম্বার অফ ফাংশনস আছে কার্লের, সো সেটা আমরা দেখে নিব। সো এরপরে আমরা পরের যে সেগমেন্টে যাব সেটা বেসিক্যালি ডিতে এসে শুরুতে যেটা দেখা যাচ্ছে ডেট, আর আমি বলবো ডেটের সকল ফাংশন। আপনি যখন কোনো ডাইনামিক সাইট তৈরি করতে যাচ্ছেন আর ওখানে ডেটের ইউজ নেই, আপনি কিন্তু মানে বোকামিই করছেন, রাইট? আর আমার যদি ডেটের উপরে টোটাল কন্ট্রোল না থাকে, আমি ডেট ইচ্ছে মতো যদি ম্যানেজ করতে না পারি, ডেট যদি প্রোগ্রামিং এ ইনভলভ করতে না পারি, ডেট যদি ডেটাবেসে না নিতে পারি, আমি সুন্দর করে ডাটা গুছিয়ে অ্যারেঞ্জ করতে পারবো না। সো ডেটের উপরে আপনাদের পূর্ণ কন্ট্রোল থাকতে হবে। সো ডেট যে কোনো ভাবে ম্যানেজ যেন আমি করতে পারি, যে কোনো ভাবে যে কোনো ডেট যেন আমি তৈরি করে নিতে পারি, ডেট ফরম্যাট থেকে ডেট, স্ট্রিং থেকে ডেট, যে কোনো ভাবে যেন আমি নিয়ে আসতে পারি। সো ফরম্যাট তৈরি করা, ফরম্যাট বেস তৈরি করা, অফসেট গেট করা, মডিফাই করা, এভরিথিং যেন আমি করতে পারি। ডেটের এই সিরিজটা আমরা খুব ভালো মতো দেখে নিব, ওকে? বাট ডেট এফএমটি এটা অত বেশি প্রয়োজন পড়ে না, পিওরলি যে ডেট সিরিজটা আছে সেটাই কিন্তু আমরা দেখব। এখানেও 30টার বেশি বিল্ট ইন ফাংশন রয়েছে। সো এই সিরিজটা আমরা একটু দেখে নিব। এবিএ মানে ডিবিএটা দরকার নেই, ডেট সিরিজটাই আমরা বেসিক্যালি এখান থেকে বেছে নিচ্ছি। ডেট এফএমটিও দরকার নেই, এবিএ দরকার নেই, এবি একটা পার্টিকুলার সিরিজ। ডিবাগের জন্য আপনারা ডিবাগিং কনসেপ্ট ডেভেলপ করার জন্য ডিবাগটা আমরা দেখে নিতে পারি, ঠিক আছে? ডিবাগের যে 2-3টে ফাংশন আছে আমরা একটু দেখব। ডিফাইন ফাংশনটা আমরা দেখব স্পেশাল করে। ডিফাইন এই ফাংশনটা, ঠিক আছে? ডিফাইন ফাংশনটা আমরা একটু স্পেশাল করে দেখব। ডিরেক্টরি যে ফাংশনটা আছে, ডেফিনেটলি ডিরেক্টরি ফাংশনটা আমরা দেখব। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা ডিরেক্টরি তৈরি করার ক্ষেত্রে, ডিরেক্টরি নেম পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? ডিরেক্টরিতে ফ্রি স্পেস কতটুকু আছে সেটা পাওয়ার ক্ষেত্রে, ডিরেক্টরি টোটাল স্পেস জানার জন্য,
ফ্রি স্পেস জানার জন্য এই বিল্ট ইন ফাংশন গুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে, মেক ডিরেক্টরি নামে ফাংশন আছে। মেক ডিরেক্টরি ফাংশনের মাধ্যমে আপনি কিন্তু ডিরেক্টরি তৈরি করে দিতে পারেন। ডিরেক্টরি পাথ দিয়ে ডিরেক্টরি ইনফরমেশন আপনি পেতে পারেন, ডিরেক্টরির নাম আপনি পেতে পারেন, আপনি ডিরেক্টরিতে স্পেস কতটুকু আছে সেটা আপনি দেখতে চাইতে পারেন, যদিও স্পেস বাইটে দেখায়। হ্যাঁ, আমরা বলি যদি ডিরেক্টরি টোটাল স্পেস কত। এই বিল্ট ইন ফাংশনটা যদি আমি নিই, আমাকে যদি কোনো একটা ডিরেক্টরি দিয়ে দেই, আমার ডি ড্রাইভে কত জায়গা আছে আমি যদি জানতে চাই, হয়ে গেল। আমি তো ইকোই করি নেই। দেখছেন, বিশাল একটা নাম্বার দিয়ে দিয়েছে, এটা বেসিক্যালি বাইট। আমি ক্যালকুলেটরের হেল্প নিচ্ছি। এটা হচ্ছে আমার নাম্বার। সো একে আমি যদি বলি 1024, এটা কিলোবাইট। আবার ভাগ দিয়ে বলছি 1024, যা আসবে সেটা মেগাবাইট। একে আমি ভাগ দিচ্ছি আবার 1024, এটা যা আসবে সে গিগাবাইট। সো 341.7, এটা হচ্ছে আমার ডি ড্রাইভের ডিস্ক স্পেস। ওকে, সো আমার পিএসপি প্রোগ্রামটা কোথায় রান করছে, কিভাবে রান করছে আমার কিন্তু দেখার দরকার নেই, বাট আমি কিন্তু আমার পার্টিকুলার ড্রাইভের ডিস্ক স্পেস জানতে পারছি। বুঝতে পেরেছেন? ঠিক তেমন ফোল্ডার, ফাইলের ভেতরে কি কোড আছে সব পাওয়া যায় পিএসপি প্রোগ্রামিং ইউজ করে বা ফাংশন, বিল্ট ইন ফাংশন ইউজ করে। সো আস্তে আস্তে ওই ফাংশনগুলোর সাথেও আমরা পরিচিত হব। সো ডিস্ক রিলেটেড যে ফাংশনগুলো আছে আমি যেটা বলছিলাম, এই যে ডিরেক্টরি নেম, ডিস্ক, ডাই, এটা কিন্তু বলতে পারেন ওই যে এক্সিটের মতো। হ্যাঁ, বাট এই ডিরেক্টরি রিলেটেড ফাংশনগুলো খুবই ইম্পর্টেন্ট আমরা যদি কিছু ডিরাইভ রিলেটেড ফাংশনালিটি নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, এখন ডি সিরিজ নিয়ে আমি আগাচ্ছিলাম। সো ডি সিরিজটা বেশ ইম্পর্টেন্ট, এবং ডি সিরিজের ডেট, ডিবাগ এবং যে ফাংশনগুলো ডাই এবং ডিফাইন, ডিরেক্টরি যে ফাংশনগুলোর নাম বলেছি সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আজকে ই সিরিজ দিয়ে শেষ করব, নেক্সট ডেতে আরো বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আগাবো। ই সিরিজে এসে ই সিরিজটাতে এরার, ওকে, এরারের যে সিরিজটা আছে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। EXEC এই ফাংশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বেসিক্যালি এই ফাংশনটা মূলত আমরা ইউজ করে থাকি কোনো শেল কমান্ড চালানোর জন্য। পিএসপি প্রোগ্রাম দিয়ে যদি আমি কোনো শেল কমান্ড রান করাতে চাই লিনাক্সের, সো EXEC ফাংশনটা ইউজ করে থাকি। সো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এক্সট্রাক্ট অত্যন্ত স্পেশাল একটা ফাংশন। এক্সট্রাক্ট ফাংশনটা অ্যারেকে আমরা যদি ব্লাস্ট করে দিতে চাই, অ্যারের ভেতরে যা আছে সব বের করে দেবে। এক্সট্রাক্ট ফাংশনটা বেশ পাওয়ারফুল। এক্সপোর্ট নামে যে ফাংশনটা আছে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি এক্সপোর্ট করার জন্য এটাকে আমি ইউজ করব, যে আমি ডেলিমিটারস দিয়ে দিচ্ছি, স্ট্রিং দিয়ে দিচ্ছি, সে এক্সপোর্ট করে ফেলবে। আবার এই ধরনের রিলেটেড আরেকটা ফাংশন আছে ইম্পোর্ট, যার মাধ্যমে আমি ডেলিমিটারস এবং স্ট্রিং দিয়ে দিব, সে আমাকে সেপারেট করে দেবে। সো অত্যন্ত ইম্পর্টেন্ট ফাংশন এগুলো, এক্সপোর্ট, এক্সট্রাক্ট। সো আমরা এক্সপোর্ট, এক্সট্রাক্ট এই ফাংশনগুলো দেখার চেষ্টা করব। সো এই এখানে যে সিরিজটা আছে ই সিরিজের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমি বলছি এরার, EXEC, এক্সট্রাক্ট এন্ড এক্সপোর্ট, ইম্পোর্ট। রাইট, ইম্পোর্ট আই সিরিজে আছে, এক্সপোর্টটা এখানে আছে। সো এগুলোর একটা প্র্যাকটিসও আমরা কিন্তু করতে পারি বাসায় বসে বসে যে টাইমটা পাবো। সো আগামী শনিবারের ক্লাসে পরবর্তী সিরিজের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, এবং কিছু স্পেশাল বিল্ট ইন ফাংশনের কিছু এক্সাম্পল কিন্তু আমি দেখাবো। ওকে, সো থ্যাংক ইউ ফর টুডে।